আসসালামু আলাইকুম। এখন আমি ভাস্কুলার ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন আলোচনা করব। তো ভাস্কুলার ইভেন্টস হচ্ছে আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের সবথেকে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন। তো ভাস্কুলার ইভেন্টসকে আসলে দুইটা ক্যাটাগরিতে আলোচনা করা হয়। প্রথমটা হচ্ছে চেঞ্জ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ক্যালিবার অফ দ্য ব্লাড ভেসেলস, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমাবিলিটি। তো প্রথমে এসে হচ্ছে চেঞ্জ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ক্যালিবার। তো চেঞ্জ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ক্যালিবার হচ্ছে সব থেকে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশনস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। তো এটা কিছু কেমিক্যাল মিডিয়েটরস দিয়ে মেনটেন হয়। তো সব থেকে ইম্পর্টেন্ট মিডিয়েটর যেটা দিয়ে এইটা মেনটেন হয়ে থাকে, মানে ব্লাড ফ্লো এবং ক্যালিবার মেনটেন হয়ে থাকে, সেটা হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, হিস্টামিন হচ্ছে আমাদের এই ভাস্কুলার ক্যালিব্রি এবং ব্লাড ফ্লোটা মেনটেন করে থাকে। তো চেঞ্জ ইন দ্য ব্লাড ফ্লো অ্যান্ড ভাস্কুলার ক্যালিব্রির আন্ডারে মেন 4টা হেডিংয়ে আলোচনা করা যায়, মানে অনেকগুলো ইভেন্টস আছে। তো ইভেন্টসে চলে আসি। তো আমাদের ব্লাড ফ্লো যেই চেঞ্জ এবং ক্যালিবারের যেই চেঞ্জ, সেটা প্রথমে হয় হচ্ছে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভেসো কনস্ট্রিকশন। ঠিক আছে, ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভেসো কনস্ট্রিকশন। তো ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভেসো কনস্ট্রিকশনটা আসলে কি? আমাদের হচ্ছে যখন ইনফ্লামেশন শুরু হয় তখন একদম শুরুর দিকে আমাদের যে সারাউন্ডিং ব্লাড ভেসেলস অফ ইনফ্লামেশন কনস্ট্রিক্ট করে কিছু সময়ের জন্য। ব্লাড ভেসেলস নর্মালি এমন, বাট যেখানে ইনফ্লামেশন হয় ওখানে কিছুটা কনস্ট্রিক্ট করে। ঠিক আছে, এইভাবে কনস্ট্রিক্ট করে। এটা হচ্ছে ইনিশিয়াল ট্রানজিয়েন্ট ভেসো কনস্ট্রিকশন। এটার ডিউরেশন অনেক কম, এটা হচ্ছে 3 থেকে 7 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এরপরে হচ্ছে পারসিস্টেন্ট ভেসোডাইলেশন অফ ফর্মেশন অফ নিউ ক্যাপিলারি বেড। তো আমাদের যেখানে ভেসো কনস্ট্রিকশন হলো কিছুক্ষণ পরেই, ইউজুয়ালি 7 সেকেন্ড পরে, ওই ভেসেলটা ডাইলেট হয়। ঠিক আছে, ডাইলেট হয়ে যায় এইভাবে। তো এই ডাইলেটেশনটা অনেকক্ষণ ধরে থাকে, এই জন্যে সেকেন্ড পয়েন্টকে বলা হয়েছে পারসিস্টেন্ট ভেসোডাইলেশন অ্যান্ড ফর্মেশন অফ নিউ ক্যাপিলারি বেড। তো এই ভেসোডাইলেশনই শুধু হচ্ছে না, এখান থেকে কিছু নিউ ক্যাপিলারি বেডও এরকম ফর্মেশন হয়। ঠিক আছে, নিউ ক্যাপিলারি বেড। তো কথা হচ্ছে আমাদের যখন ভেসোডাইলেশন শুরু হয় তখন আমাদের ব্লাড তো এখানে ফ্লোটা বেড়ে যাবে, তাই না? তো আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনক্রিজ আর্টারিয়াল ব্লাড ফ্লো। ইনক্রিজ আর্টারিয়াল ব্লাড ফ্লো। ঠিক আছে, তো কথা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট আমি যেটা বললাম ভেসোডাইলেশন। তো এই ভেসোডাইলেশন যখন শুরু হয়ে যায় সাথে সাথেই কিন্তু আমাদের ভেসেলটার পারমাবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তো আমাদের যখন ভেসেলের পারমাবিলিটি বেড়ে যায় তো তখন আমাদের ব্লাডটা বা আমাদের যে প্লাজমা প্রোটিন ওইটা তো ব্লাড ভেসেল থেকে বের হয়, মেনলি পোস্ট ক্যাপিলারি ভেনিউল থেকে বের হয়ে যায় পারমাবিলিটি। আমি এখানে বলতেছি যে আমাদের ব্লাডে যেই দুইটা চেঞ্জ হয়, একটা হচ্ছে ব্লাড ফ্লো ক্যালিবারে আর একটা হচ্ছে ভাস্কুলার পারমাবিলিটি। তো এইটা হওয়ার পরে যে এটা হবে তা কিন্তু না, দুইটা সিমালটেনিয়াসলি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো যখন হচ্ছে আমাদের এই ব্লাড ভেসেলসটা ডাইলেট হয় তখনই পারমাবিলিটির প্রসেসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো যখন আমাদের ব্লাড ভেসেলসটা ডাইলেট হলো তখন আমাদের এইখানে ব্লাডের অ্যাকুমুলেশন করার ক্ষমতা বেড়ে যাবে। তো আমাদের সার্কুলেশন থেকে বেশি পরিমাণ ব্লাড এইখানে চলে আসবে। তার মানে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনক্রিজ আর্টারিয়াল ব্লাড ফ্লো। তো আমাদের এই আর্টারিতে বেশি পরিমাণে যখন ব্লাডটা চলে আসবে তো ব্লাডের ফ্লো বেড়ে যাবে এবং তার অ্যাকুমুলেশনটাও বেড়ে যাবে। তো এই ব্লাডের ফ্লো এবং অ্যাকুমুলেশন বাড়ার জন্যে আমাদের এইখানে হিট এবং রেডনেস প্রডিউস হবে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের যে হিট এবং রেডনেস এটা হচ্ছে ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো যে ইভেন্টস ওইখানে হয়ে থাকে। তো কথা হচ্ছে এবার আসে 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে স্লোয়িং অফ দ্য সার্কুলেশন অর স্ট্যাসিস। ঠিক আছে, স্ট্যাসিস হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। তো 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি, আমি এখানে বলেছি আমাদের যখন ভেসো ডাইলেশন হচ্ছে তখনই কিন্তু আমাদের ভেসেলের পারমাবিলিটি বেড়ে যাচ্ছে। মেনলি এটা হচ্ছে আমাদের আর্টারিওল, আমাদের ডাইলেশন অলওয়েজ আর্টারিওলে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর্টারিওল। এখানে হচ্ছে এগুলা ধরলাম ক্যাপিলারি। ঠিক আছে, এগুলো হচ্ছে এরকম ক্যাপিলারি। এরপরে হচ্ছে আমাদের ভেনিউল থাকে, এটা হচ্ছে আমাদের ভেনিউল। তো ইউজুয়ালি আমাদের যেই স্ট্যাসিসটা হয় এটা হচ্ছে আমাদের কখন হয়, যখন আমাদের এই ব্লাড ভেসেলসের পারমাবিলিটি বেড়ে যাবে তখন আমাদের এই স্ট্যাসিসটা ইউজুয়ালি হয়ে থাকে। তো আমাদের
পোস্ট ক্যাপিলারি ভেনিউলেই শুধুমাত্র পারমেবিলিটিটা ইউজুয়ালি বাড়ে। তো লাংসে হচ্ছে এক্সেপশন, লাংসে আমাদের ক্যাপিলারির পারমেবিলিটি বাড়ে, মানে ক্যাপিলারি থেকে ফ্লুইড লিকেজ হয়, আমি আগের ভিডিওতেই বলেছি। তো আমাদের যখন ভেসো ডাইলেশন হবে তখন আমাদের এইখানে পোস্ট ক্যাপিলারি ভেনিউলের পারমেবিলিটি বেড়ে যাবে। আলটিমেটলি এই পোস্ট ক্যাপিলারি ভেনিউল থেকে যেই ব্লাড মানে প্লাজমা ওটাও বাইরের দিকে চলে আসবে, তাছাড়া আমাদের প্লাজমা প্রোটিন ওটাও বাইরের দিকে চলে আসবে, আলটিমেটলি কিছু লিউকোসাইটও বাইরের দিকে চলে আসবে। ঠিক আছে, তো কথা হচ্ছে যখন আমাদের প্লাজমা বের হয়ে যাচ্ছে মানে ফ্লুইড বের হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে ব্লাডের যে সেল থাকে যেমন রেড সেল বা লিউকোসাইট এইগুলোর পরিমাণ তো বেড়ে যাবে। তো এই সেলগুলোর পরিমাণ যখন বেড়ে যায় এবং ফ্লুইডের পরিমাণ যখন কমে যায় তখন আমাদের ব্লাডের যে ভিসকোসিটি, এই ভিসকোসিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ভিসকোসিটি যখন বাড়বে তখন আমাদের ব্লাডটা র্যাপিডলি এখান থেকে ইউজুয়ালি ফ্লো করবে না, তখন আস্তে 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 ফ্লো করবে। তো আস্তে আস্তে ফ্লো করাটা এটা হচ্ছে স্ট্যাসিস, মানে স্লোয়িং অফ দ্য সার্কুলেশন বা স্ট্যাসিস। তো স্ট্যাসিসের জন্য আমাদের ভাস্কুলার কনজেশন হয়, ইউজুয়ালি আমরা ভেসেলটা কনজেস্টেড দেখি। ঠিক আছে, ভাস্কুলার কনজেশন হয় আমাদের স্ট্যাসিসের জন্যে। তো কথা হচ্ছে আমাদের যেই স্ট্যাসিস হচ্ছে এই স্ট্যাসিসের সময় তো আমাদের যেই ব্লাড ভেসেলস, আচ্ছা আগে নর্মাল ব্লাড ভেসেলসে ব্লাড কীভাবে ফ্লো হয় সেটা বলে। আমাদের ব্লাড ফ্লো কিন্তু ল্যামিনার ফ্লো, আমাদের যে আরবিসি অলওয়েজ আমাদের মাঝখানে থাকে। কেন থাকে? কারণ আরবিসির সাইজ হচ্ছে সব থেকে ছোট, এটা আমাদের ব্লাডের সব থেকে মাঝখানে থাকে। আর আমাদের যে লিউকোসাইট হচ্ছে পেরিফেরিতে থাকে। বাট এই লিউকোসাইট কিন্তু কখনোই আমাদের এই ব্লাড ভেসেলসে যে এন্ডোথেলিয়াম থাকে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাটাচ হয় না। বাট যখন আমাদের পারমাবিলিটি বেড়ে যাচ্ছে, আমাদের যেই ভেসেলটা চেঞ্জ হচ্ছে, আমি আগেই কিন্তু বলেছি যে আমাদের ভাস্কুলার পারমাবিলিটি এবং আমাদের যেই ভাস্কুলার ক্যালিবার এটা কিছু মিডিয়েটরস দিয়ে রেগুলেটেড হয়, মেনলি হিস্টামিন, তাই না? তো হিস্টামিন একদিক থেকে পারমাবিলিটি বাড়াই দিচ্ছে বা ভেসো ডাইলেট করতেছে, আরেক দিকে এই হিস্টামিন সহ আদার মিডিয়েটরস আমাদের যে এন্ডোথেলিয়ামের উপরে কাজ করবে। তো নর্মালি আমাদের যখন ব্লাড ফ্লো হয় ব্লাডের মানে ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে তখন কিন্তু এন্ডোথেলিয়াম কখনো লিউকোসাইটের সাথে অ্যাটাচ করে না। যখন এই ইনফ্লামেশনের বিভিন্ন মিডিয়েটরস আমাদের এই এন্ডোথেলিয়ামের উপরে কাজ করবে তখন এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এরা কিছু অ্যাডহেশন মলিকিউল রিলিজ করবে। ঠিক আছে, তো এই অ্যাডহেশন মলিকিউলের জন্যে আমাদের এই লিউকোসাইটগুলো সহজেই এই ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহেয়ার করবে, মানে অ্যাডহেশন হয়ে যাবে। তো অ্যাডহেশন মলিকিউলস অনেক ধরনের আছে, সিলেক্টিং আছে, তারপরে ইন্টিগ্রিন আছে। এটা আমি যখন সেলুলার ইভেন্টস আলোচনা করব তখন ইন ডিটেইলস আমি এই প্রসেসটা বলবো। তো এবার আসে হচ্ছে আমাদের পরবর্তী মেজর পয়েন্ট, সেটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমাবিলিটি। তো আমাদের এই ভাস্কুলার পারমাবিলিটি ইনক্রিজ হয় অনেকগুলো মেকানিজম দ্বারা। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলসের সারফেসে এন্ডোথেলিয়াম থাকে, এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম। ঠিক আছে, তো কথা হচ্ছে আমাদের নর্মালি কিন্তু ব্লাড কখনো এই ব্লাড ভেসেল লিক করে বের হয় না। ঠিক আছে, তো তার আগে আরেকটা কথা বলে, আমাদের এই ভাস্কুলার পারমাবিলিটি কিন্তু আমাদের যেই পোস্ট ক্যাপিলারি ভেনিউলসে ওইখানে হয়, এক্সেপ্ট লাংসে কিন্তু ক্যাপিলারিতে হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বললাম। তো কথা হচ্ছে আমাদের এই ভাস্কুলার পারমাবিলিটি তিনটা মেন মিডিয়েটরস করে থাকে। এক হচ্ছে হিস্টামিন, দুই হচ্ছে ব্রাডিকাইনিন, তিন হচ্ছে লিউকোট্রিয়েন্স। তো আমাদের ভাস্কুলার পারমাবিলিটি বাড়ায় মেন তিনটা মিডিয়েটরস, এক হচ্ছে হিস্টামিন, ব্রাডিকাইনিন, লিউকোট্রিয়েন্স। তো হিস্টামিন অ্যান্ড ব্রাডিকাইনিন এবং লিউকোট্রিয়েন্স কি করে? এরা কি করে? এরা প্রথমে আমাদের ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামে আসে, এসে কি করে আমাদের ব্লাড ভেসেলসের যে এন্ডোথেলিয়ামে কিন্তু এখানে কোনো গ্যাপ নাই। ঠিক আছে, ওরা কি করে গ্যাপ সৃষ্টি করে দেয় এন্ডোথেলিয়ামে। ইউজুয়ালি একটা এন্ডোথেলিয়ামেই তার মাঝখানে একটু গ্যাপ সৃষ্টি করে এইভাবে গ্যাপ সৃষ্টি করে দেয়। তো এখানে কিন্তু ইন্টার এন্ডোথেলিয়াম গ্যাপ সৃষ্টি হচ্ছে, তো ওইখান থেকে আমাদের যেই ব্লাড থাকে ওটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স। তো আমাদের ইনক্রিজ ভাস্কুলার পারমাবিলিটির প্রথম পয়েন্টই হচ্ছে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট
রেসপন্স, ঠিক আছে। ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্সটা হচ্ছে আমাদের ভাস্কুলার গ্যাপ ফর্মেশনের জন্য, যেই গ্যাপটা হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াম গ্যাপ। তো এটা আমাদের কেন ইনিশিয়েট মানে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স বলা হচ্ছে, কারণ এটা আমাদের সবার প্রথমে হয়, ঠিক আছে, একদম আর্লি হয় স্টেজে, এবং এটা ডিউরেশন খুবই কম থাকে, ইউজুয়ালি এটা 15 থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয়, ঠিক আছে। এবার আসি 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিলে প্রলং লিকেজ। তো এই ডিলে প্রলং লিকেজটা কিভাবে হচ্ছে? ইউজুয়ালি ডিলে প্রলং লিকেজ হয় আমাদের যখন কোনো টক্সিনের এক্সপোজারে আসে, অথবা আমাদের আল্ট্রাভায়োলেট রের এক্সপোজারে আসে, বা বিভিন্ন রেডিয়েশনের এক্সপোজারে আসে, তখন কি হয়, আমাদের যেই ব্লাড ভেসেলসের যেই এন্ডোথেলিয়াম, ওই এন্ডোথেলিয়ামে ইনজুরি হয়, ঠিক আছে, ইনজুরি হয়, যার কারণে ড্যামেজ হয়। তো এটা কেন হচ্ছে ডিলে প্রলং লিকেজ বলা হয়? যখন আমাদের টক্সিন বা আল্ট্রাভায়োলেট রে বা রেডিয়েশন আসে, সাথে সাথেই কিন্তু লিকেজ হয় না, ইউজুয়ালি 2 থেকে 12 ঘন্টা পরে আমাদের ব্লাডটা লিকেজ হয়, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে ডিলে প্রলং লিকেজ, মানে 2 থেকে 12 ঘন্টা পরে লিকেজ হচ্ছে, এবং অনেকক্ষণ ধরে এই লিকেজটা ইউজুয়ালি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যেই এন্ডোথেলিয়ামটা হালকা ড্যামেজ হয় এবং রিট্র্যাক্ট হয়, ঠিক আছে। আমাদের কিন্তু 1 নাম্বার পয়েন্ট আমি যেটা বললাম, এখানে কিন্তু আমাদের যেই ইন্টার এন্ডোথেলিয়াম স্পেসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের এই এন্ডোথেলিয়ামটা রিট্র্যাক্ট করতেছে, ঠিক আছে, মানে এন্ডোথেলিয়ামটা সাইজে ছোট হয়ে যাচ্ছে, যার কারণে এই স্পেসটা তৈরি হচ্ছে। আর 2 নাম্বার পয়েন্টে যেটা ডিলে প্রলং লিকেজ, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামটা সাইজে ছোট হয়, মানে রিট্র্যাক্ট হয়, আবার এর কিছু ড্যামেজও হয়, ঠিক আছে। তো ডিলে প্রলং লিকেজের আরেকটা এক্সাম্পল হচ্ছে সানবার্ন, ঠিক আছে। সানবার্ন, আমাদের সার্নের জন্য যদি বার্ন হয়, তাহলে ওটা কিন্তু ডিলে প্রলং লিকেজ, মানে 2 থেকে 12 ঘন্টা পরে আমাদের ওটা ম্যানিফেস্টেশন দেখা যায়। এবার আসি আরও কিছুভাবে আমাদের পারমেবিলিটি বাড়তে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। 3 নাম্বার হচ্ছে ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। আমাদের ব্লাড ভেসেলসের যে এন্ডোথেলিয়াম থাকে, ওই এন্ডোথেলিয়ামে কোনো বার্নের জন্যে, অথবা আমাদের কোনো টক্সিক বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের জন্যে ড্যামেজ হতে পারে, ড্যামেজ হয়ে এটা নেক্রোসিস হয়ে সেলটা রিট্র্যাক্ট হতে পারে, ছোট হতে পারে, ঠিক আছে, ডিটাচ হয়ে যাইতে পারে। তো দেখা যাচ্ছে এটা আমাদের এন্ডোথেলিয়াম এইভাবে থাকে। তো আমাদের হচ্ছে ডাইরেক্ট কোনো বার্ন হচ্ছে বা লাইটিক কোনো সাবস্টেন্স এসে ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামের উপরে অ্যাফেক্ট করতেছে, যার কারণে আমাদের এন্ডোথেলিয়াম কি হবে, নেক্রোসিস হয়ে যাবে, এরকম নেক্রোসিস হয়ে যাবে, এবং আরেকটার থেকে ডিটাচ হয়ে যাবে, নেক্রোসিস এবং ডিটাচ, যার কারণে আমাদের ব্লাডটা সহজেই বের হয়ে যাবে। এটা হচ্ছে ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, ঠিক আছে। আমি এইখানে বললাম ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, আর এইখানে লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। তো লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি কেন হচ্ছে? আমি তো স্ট্যাসিসে বলেছি যে আমাদের এই ব্লাডের এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, যার কারণে লিউকোসাইটটা এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহেশন মলিকুলের মাধ্যমে অ্যাটাচ করতেছে। তো লিউকোসাইটও কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, যার কারণে এন্ডোথেলিয়ালটা ড্যামেজ হতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রান্সসাইটোসিস, ঠিক আছে, ট্রান্সসাইটোসিস। তো এই ট্রান্সসাইটোসিস জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলসের যে এন্ডোথেলিয়াম থাকে, আমি তো এর আগে যতগুলো মেকানিজম আলোচনা করেছি সব হচ্ছে আমাদের এই ইন্টার এন্ডোথেলিয়াল জাংশন দিয়ে ফ্লুইড বের হচ্ছে, তাই না। এই ট্রান্সসাইটোসিসে কি হয়, আমাদের এন্ডোথেলিয়ামের মধ্য দিয়ে ব্লাডটা বাইরের দিকে চলে আসে। কিভাবে আসে? ইউজুয়ালি এই ক্ষেত্রে আমাদের একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর কাজ করে, বা যার সংক্ষেপে বলা হয় VEGF। এটার ফুল ফর্ম হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর। এই ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর এই এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে কিছু ইন্টার কানেক্টেড চ্যানেল ফর্ম করে এন্ডোথেলিয়ামের মাঝখানে, ঠিক আছে। তো ইন্টার কানেক্টেড চ্যানেল, এই ইন্টারকানেক্টেড চ্যানেলে এন্ডোথেলিয়ামের মাঝে হতে পারে, বা দেখা যাচ্ছে এই দুইটা এন্ডোথেলিয়াম একসাথে আছে এইখান থেকে হতে পারে, ঠিক আছে।
এইখানে হতে পারে, মাঝখানে হতে পারে, এইখানে হতে পারে, কোনো ডিটাচ হয় না, এন্ডোথেলিয়াম সবসময় একসাথে লেগে থাকে। তো এই ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টরের জন্য কিছু এন্ডোথেলিয়ামের মধ্যে ইন্টারকানেক্টেড চ্যানেল ফর্মেশন হয়, যেটাকে বলা হয় ভেসিকো ভ্যাকুলার চ্যানেল। তো ওর মাধ্যমে ইউজুয়ালি আমাদের পারমাবিলিটিটা বেড়ে যায় ব্লাড ভেসেলসের। এবার সে 6 নাম্বার হচ্ছে, আমি বলেছিলাম যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে ডাইলেশন অফ দি ব্লাড ভেসেলস অ্যান্ড ফর্মেশন অফ নিউ ক্যাপিলারি বেড। তো এখানে যে নিউ ক্যাপিলারি বেড থেকে নিউ ক্যাপিলারি ফর্মেশন হচ্ছে, নিউ ক্যাপিলারির এন্ডোথিলাম কিন্তু খুব স্ট্রংভাবে ডেভেলপ করে না, তো ওর পারমাবিলিটি এমনিতেই বেশি থাকে, ওইখান থেকে ব্লাডটা ইউজুয়ালি বাইরের দিকে পারমাবিল হয়ে বের হয়ে যায়। এবার সে 7 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডোথেলিয়াম রিঅর্গানাইজেশন, ঠিক আছে। তো 7 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডোথেলিয়াম রিঅর্গানাইজেশন বা এন্ডোথেলিয়াল সাইটোস্কেলেটাল রিঅর্গানাইজেশন। এই ক্ষেত্রে এন্ডোথেলিয়ামের মধ্যে যে সাইটোস্কেলেটাল থাকে ওইটার রিঅর্গানাইজেশন হয়ে যায়। তো এই রিঅর্গানাইজেশনটা স্টিমুলেট করে ইউজুয়ালি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকেন 1 এবং ইন্টারফেরন গামা, এই তিনটা ইউজুয়ালি অর্গানাইজেশন করে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এন্ডোথেলিয়ামটার মধ্যে যেই পারমাবিলিটিটা ওটা বেড়ে যায়, যার কারণে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস থেকে বাইরে চলে আসে। তো আমি যেটা বললাম যে এইখানে 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট এন্ডোথেলিয়াম ইনজুরি। এই ডাইরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি কিন্তু যে কোনো লেভেলে হতে পারে ব্লাড ভেসেলসের, যেমন আমাদের আর্টারিতে হতে পারে, ভেনে হতে পারে, ক্যাপিলারিতে হতে পারে। তো একটা ফিগারে চলে আসি, ফিগার হচ্ছে এটা নর্মাল একটি ব্লাড ভেসেল, দেখতে পাচ্ছি ভাস্কুলার লুমেন্টের মধ্যে লিউকোসাইট এবং আমাদের যেই সেলগুলো আছে, প্লাজমা প্রোটিন আছে, সবগুলো নর্মালি আছে এবং আমাদের এন্ডোথেলিয়ামগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড আছে, কোনো গ্যাপ নাই। তো যখন আমাদের এন্ডোথেলিয়ামের ডাইলেশন হবে, কিছু মিডিয়েটরস আসবে, মেনলি হিস্টামিন ভেসো ডাইলেট করে দিবে এবং আমাদের এন্ডোথেলিয়ামটার মধ্যে ইন্টার এন্ডোথেলিয়াম জাংশন তৈরি করে দিবে। যে জাংশন তৈরি করার জন্যে আমাদের ব্লাড থেকে যেই লিউকোসাইট এবং প্লাজমা প্রোটিন বা ফ্লুইড বাইরে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে র্যাপিড অ্যান্ড শর্ট লিভড, ইউজুয়ালি এটাই হচ্ছে সেই ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স। এবার আসি এন্ডোথেলিয়াল ইনজুরি। তো এন্ডোথেলিয়াল ইনজুরিতে আমরা দেখতে পাচ্ছি এন্ডোথেলিয়ামটা নেক্রোসিস হয়ে গেছে এবং ডিটাচ হয়ে গেছে আরেকটা থেকে। তো এই জন্যে আমাদের হচ্ছে অনেক বড় স্পেস তৈরি হচ্ছে, এই জন্য আমাদের হচ্ছে ব্লাডটা বের হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি লিউকোসাইটও কিন্তু এন্ডোথেলিয়ামের ইনজুরি করতে পারে। তাছাড়া আমাদের বার্নে হতে পারে, মাইক্রোবিয়াল টক্সিন হতে পারে, এটা ইউজুয়ালি লং লিভ, আওয়ার্স টু ডেজ ইউজুয়ালি থাকতে পারে। আমি ইউজুয়ালি আমার যে সেকেন্ড পয়েন্টটা বলেছি, যেটা আমাদের ডিলে প্রলং লিকেজ 2 থেকে 12 ঘন্টা পরে অ্যাপিয়ার্স করে, ওটা কিন্তু আমাদের সেভারাল ডে বা উইকস পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে আমাদের কিছু অ্যানাফাইলোটক্সিন তৈরি হয়, যেমন হচ্ছে আমাদের C3A, C5A, ইভেন C4 এটাও অ্যানাফাইলোটক্সিন হিসেবে কাজ করে। তো C4A ইউজুয়ালি মাইক্রোবায়োলজি থেকে বলছি, বাট রবিনসে আছে C3A, C5A। তো এইগুলো কি করে, এইগুলো আমাদের মাস্ট সেলের ডিগ্রানুলেশন করে হিস্টামিন রিলিজ করে, ঠিক আছে। তো এই হিস্টামিনটা ইউজুয়ালি আমাদের ব্লাড ভেসেলসের উপর কাজ করে পারমাবিলিটি বাড়ায় দেয়। তো এই ক্ষেত্রে C3A, C4এও কিন্তু আমাদের ব্লাড ভেসেলসের পারমাবিলিটি বাড়াচ্ছে একদিক থেকে বলতে গেলে। তো দ্যাটস অল অ্যাবাউট ভাস্কুলার পারমাবিলিটি। এরপর আমি সেলুলার ইভেন্টস আলোচনা করব। থ্যাঙ্কস।